ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আলোচনা করব ব্রিটেনের শাসন ব্যবস্থা এবং রাজনীতিতে ক্যাবিনেটের একনায়কত্ব সম্পর্কে। ডিক্টেটরশিপ অফ ক্যাবিনেট। দেখো, একনায়কত্ব, ডিক্টেটরশিপ, এটা গণতন্ত্রের একটা বিপরীত শাসন ব্যবস্থা। তাই এদিক থেকে মনে হতে পারে যে ব্রিটেনে ডিক্টেটরশিপ অর্থাৎ এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে। এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থাতে একজন ব্যক্তির বা মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তির বা কোনো একটা পার্টির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ একজন ব্যক্তির দ্বারা শাসন কার্য পরিচালিত হতে পারে, কয়েকজন ব্যক্তির দ্বারা শাসন কার্য পরিচালিত হতে পারে, বা একটি পার্টির দ্বারা শাসন কার্য পরিচালিত হতে পারে। এদিক থেকে একনায়কতন্ত্র একজনের একনায়কতন্ত্র, কয়েকজন ব্যক্তির বা বহুজনের একনায়কতন্ত্র, এবং একটা পার্টির বা এটাও সমষ্টিগত একনায়কতন্ত্র। তাহলে দেখা যাচ্ছে যে ব্রিটেনের শাসন ব্যবস্থা কিন্তু এই ধরনের একনায়কতন্ত্র নয়। ব্রিটেনের শাসন ব্যবস্থা দ্বিতীয় মহাযুদ্ধের আগে জার্মানিতে হিটলার তার নাৎসিবাদী পার্টির মাধ্যমে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়েছিলেন, এবং জার্মানির শাসন ক্ষেত্রে প্রথমে হিটলারের নাজি পার্টির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, তারপর মূল ক্ষমতা তিনি নিজের হাতে নেন। এটা একনায়কতন্ত্র। এখানে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, নাগরিকদের কোনো অধিকার ছিল না। সুতরাং এই ধরনের একনায়কতান্ত্রিক শাসন ব্রিটেনের শাসন ব্যবস্থাতে নেই। ব্রিটেনের শাসন ব্যবস্থাতে ক্যাবিনেটের একনায়কতন্ত্র, ক্যাবিনেটের একনায়কত্ব, অর্থাৎ ব্রিটেনের শাসন ব্যবস্থাতে ক্যাবিনেট গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করে, ক্যাবিনেট গুরুত্বপূর্ণ মর্যাদা ভোগ করে। ব্রিটেন একটি সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র। সংসদীয় মানে সংসদের ইংরেজি হচ্ছে পার্লামেন্ট। ব্রিটেনের আইনসভা হচ্ছে পার্লামেন্ট। ব্রিটেনের পার্লামেন্টকে পৃথিবীর মাতৃস্থানীয় পার্লামেন্ট বা আইনসভা বলা হয়। তার কারণ ব্রিটেনের পার্লামেন্টকে অনুসরণ করে বহু দেশে আইনসভা গড়ে উঠেছে। যেমন ব্রিটিশ কনস্টিটিউশনকে বলা হয় মাদার অফ অল কনস্টিটিউশনস। পৃথিবীর সমস্ত সংবিধানের বা কনস্টিটিউশনের মা হলো ব্রিটিশ কনস্টিটিউশন। অর্থাৎ ওটা প্রাচীন এবং সব আগে এই সংবিধান তৈরি হয়েছে। তাকে অনুসরণ করে বিভিন্ন দেশে জাতি ভিত্তিক রাষ্ট্রের সংবিধান তৈরি হয়েছে। আর ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে 1688 সালে গৌরবময় বিপ্লবের মাধ্যমে। পার্লামেন্টে আগে ক্ষমতা ছিল, গৌরবময় বিপ্লবের আগে, সামন্ততান্ত্রিক ব্যবস্থার সামন্ত প্রভুরা। তাদের কর্তৃত্ব ছিল ব্রিটিশ আইনসভা পার্লামেন্টে। আর গৌরবময় বিপ্লবের পর, ব্লাডলেস রেভলিউশনের পর, সেখানে পার্লামেন্টে উদীয়মান ধনিক বণিক শ্রেণী ক্ষমতা দখল করে, এবং তত্ত্বগতভাবে পার্লামেন্ট হলো
সার্বভৌম ক্ষমতার অধিকারীতে পরিণত হলো। তো আমরা তাহলে দেখছি যে ব্রিটেনের যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেই পার্লামেন্ট হলো রাজা বা রানীকে নিয়ে দুটি কক্ষ, নিম্নকক্ষ কমন সভা, উচ্চকক্ষ হলো লর্ড সভা, এই তিনটি পার্ট নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট। তার মধ্যে রাজা বা রানী আলংকারিক হেড, নিয়মতান্ত্রিক শাসক, তিনি নাম সর্বস্ব শাসক, আর তার নামেই শাসন কার্য পরিচালনা করে তোমার ক্যাবিনেট, ক্যাবিনেট এবং এবং মন্ত্রিসভা। দেখো তাহলে এখানে পার্লামেন্টের যে সার্বভৌমত্ব, সেটাও কিন্তু তত্ত্বগত সার্বভৌম ক্ষমতা বা চূড়ান্ত ক্ষমতা, কিন্তু বাস্তবে ব্রিটেনে আইনসভার নিম্নকক্ষ কমন সভাতে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের মধ্যে থেকেই মন্ত্রিসভা গঠিত হয়। আর কোনো একটা দল কমন সভার সাধারণ নির্বাচনে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে কয়েকটা দল মিলে সরকার তৈরি হয়, মন্ত্রিসভা তৈরি হয়। একে কোয়ালিশন মন্ত্রিসভা বলা হয়। পাঁচমিশালি সরকার, পাঁচমিশালি মন্ত্রিসভা। তাহলে মন্ত্রিসভা কাউন্সিল অফ মিনিস্টারের হাতে ক্ষমতা। এই কাউন্সিল অফ মিনিস্টারই হলো ব্রিটেনের শাসন ব্যবস্থাতে শাসন বিভাগ। দেখো, আইন বিভাগ এর মধ্যে রাজা বা রানী আছেন, এর মধ্যে আছেন পার্লামেন্টের দুটি কক্ষ, নিম্নকক্ষ কমন সভা এবং উচ্চকক্ষ লর্ড সভা। এবার কাউন্সিল অফ মিনিস্টার কমন সভার মধ্যেই গড়ে ওঠে। কমন সভার সদস্য নন এমন ব্যক্তি কাউন্সিল অফ মিনিস্টার মন্ত্রিসভাতে স্থান পেতে পারেন, কিন্তু তাকে কোনো একটা নির্বাচন কেন্দ্র থেকে 6 মাসের মধ্যে নির্বাচিত হতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি কাউন্সিল অফ মিনিস্টার, যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে কয়েকটা দল মিলে যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সেই দলের নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী হন। আর প্রধানমন্ত্রী তার ইচ্ছামতো ব্যক্তিদের মন্ত্রিসভাতে স্থান দেন। ব্রিটেনের কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে 3 ধরনের মন্ত্রী আছে। এক, ক্যাবিনেট মন্ত্রী। ক্যাবিনেট মন্ত্রী 15 থেকে 20 জন আছে। ক্যাবিনেট মন্ত্রী এরা গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পান, অর্থাৎ প্রধানমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী, এরকম গুরুত্বপূর্ণ দপ্তরগুলো দায়িত্ব যারা পান তারাই হলেন ক্যাবিনেট মন্ত্রী। দ্বিতীয়ত, এই ক্যাবিনেট মন্ত্রীদের সাহায্য করবার জন্য একজন বা দুজন বা 3 জনও হতে পারে প্রতিমন্ত্রী, ইংরেজিতে বলে ডেপুটি মিনিস্টার, ডেপুটি মিনিস্টার থাকেন। এই ডেপুটি মিনিস্টাররা ক্যাবিনেট মিনিস্টারকে সাহায্য করেন। এই ডেপুটি মিনিস্টারের নিজস্ব ক্ষমতা নেই তার দপ্তরের দায়িত্ব প্রাপ্ত ক্যাবিনেট মিনিস্টার তেনার যে ডিসিশন, সেই ডিসিশনকে সাহায্য করবে, হেল্প করবে ডেপুটি মিনিস্টার বা উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী। তৃতীয়ত, কাউন্সিল অফ মিনিস্টারে অর্থাৎ মন্ত্রিসভাতে আর এক ধরনের মন্ত্রী আছেন,
তারা হলেন স্টেট মিনিস্টার, ইংরেজিতে, বাংলা হলো রাষ্ট্রমন্ত্রী। দেখো, এই যে রাষ্ট্রমন্ত্রী, এরা অপেক্ষাকৃত, অর্থাৎ ক্যাবিনেট মন্ত্রী যে দপ্তর, তার থেকে কম গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পান রাষ্ট্রমন্ত্রী। তাহলে ক্যাবিনেট মিনিস্টার, ডেপুটি মিনিস্টার এবং স্টেট মিনিস্টার, এই তিন মিনিস্টারকে যোগ করে কাউন্সিল অফ মিনিস্টার। এবার তাহলে পার্লামেন্টের নামে সার্বভৌম ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতার অধিকারী ব্রিটিশ পার্লামেন্ট, এটা বলা হলো, কিন্তু বাস্তবে কাউন্সিল অফ মিনিস্টারের হাতে ক্ষমতা আছে। এবার এই যে কাউন্সিল অফ মিনিস্টার যেটা আমরা আলোচনা করলাম, তাতে আমরা কি দেখছি? তাতে আমরা দেখছি যে ডেপুটি মিনিস্টারের পাওয়ার কম, স্টেট মিনিস্টারের পাওয়ার কম, কিন্তু ক্যাবিনেট মিনিস্টারের পাওয়ার বেশি। ক্যাবিনেট মিনিস্টার, প্রধানমন্ত্রী তার দল ঠিক করবেন কে প্রধানমন্ত্রী হবেন, দল একটা লিস্ট তৈরি করে দিবেন, প্রধানমন্ত্রীর নাম রাজা বা রানীর কাছে দেবেন, আর রাজা বা রানী শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী ঠিক হয়ে গেলে তার দলের মধ্যে থেকে কমন সভাতে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে থেকে, দলের মধ্যে থেকে, অন্য দলের না, দলের মধ্যে থেকে বেছে বেছে নেবেন এবং কাকে কাকে ক্যাবিনেট মন্ত্রী করবেন, কাকে কাকে ডেপুটি মিনিস্টার করবেন, কে কারা কারা স্টেট মিনিস্টার হবেন, সব কিন্তু প্রধানমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে। তাহলে দেখো, গোটা যে কাউন্সিল অফ মিনিস্টার, এটা ঠিক করার দায়িত্ব কার? প্রধানমন্ত্রীর। দেখো, আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী যাদের নাম ঠিক করলেন যে কারা ক্যাবিনেটে থাকবেন, ক্যাবিনেট মিনিস্টার হিসাবে থাকবেন, কারা ডেপুটি মিনিস্টার হিসেবে থাকবেন, কারা কারা স্টেট মিনিস্টার হিসেবে থাকবেন, তা প্রধানমন্ত্রী ঠিক করলেন। কিন্তু নিয়োগ করার ক্ষমতা তো প্রধানমন্ত্রীর নেই। তার কারণ ব্রিটেনের সংসদীয় গণতন্ত্রে আলংকারিক প্রধান, নিয়মতান্ত্রিক শাসক প্রধান, রাষ্ট্রের প্রধান, তিনি হলেন রাজা বা রানী। তিনি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করবেন, প্রধানমন্ত্রীকে যেমন নিয়োগ করবেন তেমনি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করবেন। তাহলে মন্ত্রীদের নিয়োগের ক্ষমতা রাজা বা রানীর তত্ত্বগত, কিন্তু বাস্তবে নিয়োগের ক্ষেত্রে নিয়োগে কারা কারা কোন মন্ত্রী হবেন তার নির্ধারণের দায়িত্ব, নির্ধারণের পাওয়ার কিন্তু প্রধানমন্ত্রী। তাই ব্রিটেনে প্রথমে পার্লামেন্টারি ডেমোক্রেসি বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্রিটেনে। তারপরে আমরা বলছি যে ক্যাবিনেটের মূল ক্ষমতা, মূল ব্যক্তি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে কি স্টোন অফ দি ক্যাবিনেট আর্টস বলা হয়, অর্থাৎ ক্যাবিনেটের তোরণ বলা হয়, ক্যাবিনেটের স্তম্ভ বলা হয় প্রধানমন্ত্রীকে। তাহলে এদিক থেকে আমরা এটা লক্ষ্য করলাম যে ব্রিটেনের শাসন ব্যবস্থা হিটলার মুসোলিনির মতো ডিক্টেটরশিপ নয়। ব্রিটেনের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, রাজতান্ত্রিক। ব্রিটেন কিন্তু রিপাবলিকান স্টেট নয়, ব্রিটেন ডেমোক্রেটিক স্টেট, নট রিপাবলিকান স্টেট। আমেরিকা রিপাবলিকান স্টেট, ইন্ডিয়া রিপাবলিকান স্টেট, ফ্রান্স রিপাবলিকান স্টেট। কিন্তু এই অর্থে ব্রিটেন কিন্তু রিপাবলিকান স্টেট নয়।
প্রজাতান্ত্রিক রাষ্ট্র নয়। তার কারণ হলো ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক, সর্বোচ্চ শাসক, তিনি বংশগতভাবে ক্ষমতায় আসেন। মার্কিন রাষ্ট্রপতি জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন। ভারতের রাষ্ট্রপতি জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন। ফ্রান্সের রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। তাই ব্রিটেনের শাসন ব্যবস্থা একটু অন্য ধরনের। তাই বলে এখানে ক্যাবিনেটের যে ডিক্টেটরশিপ, সেটা কিন্তু হিটলার মুসোলিনির মতো ওয়ান পার্সন ডিক্টেটরশিপ নয়। এখানে কর্তৃত্ব বলতে গেলে আমরা আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পারলাম যে এখানে ক্যাবিনেটের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ক্যাবিনেটের মধ্যমণি, আবার অন্যদিকে মন্ত্রিসভার মধ্যমণি প্রধানমন্ত্রী, আবার সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য প্রধানমন্ত্রী, তিনি কিন্তু ক্যাবিনেটের মূল ক্ষমতার অধিকারী। তাই অনেকে ব্রিটেনকে ক্যাবিনেটের একনায়কতান্ত্রিক শাসন না বলে প্রধানমন্ত্রীর একনায়কত্ব ব্রিটেনের শাসন ব্যবস্থাতে প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন। দেখো, ব্রিটেনে ব্যক্তিগত যে ডিক্টেটরশিপ প্রায় হাজার হাজার বছর আগে ছিল। ব্যক্তিগত ডিক্টেটরশিপ যখন রাজা মূল ক্ষমতার অধিকারী ছিল, ব্রিটেনে তো চরম রাজতন্ত্র ছিল, রাজায় অল ইন অল। ব্রিটেনের শাসন ব্যবস্থাতে এক সময়ে রাজা আইন তৈরি করতেন, রাজাই সেই আইনকে তার নির্দেশে বাস্তবে রূপায়িত করতেন, আবার রাজা সেই আইন অনুযায়ী তিনি অপরাধীদের বিচার করতেন। অর্থাৎ এক কথায় হচ্ছে কিং অর কুইন, অল ইন অল, সর্বে সর্বা, এটাকে বলা হচ্ছে ব্যক্তিগত একনায়কতন্ত্র। তবে এই একনায়কতন্ত্র কিন্তু হিটলার মুসোলিনির মতো একনায়কতন্ত্র নয়। তারপরে ধীরে ধীরে ব্রিটেনে দলগত একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। দলগত একনায়কতন্ত্র এখানে বলা হচ্ছে যে ব্রিটেনের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট কিন্তু ব্রিটেনের ধনিক শ্রেণীর প্রতিনিধিত্ব করে। নির্বাচন হয়, সার্বজনীন ভোটাধিকার ব্রিটেনের নাগরিকরা ভোগ করেন। নারী পুরুষ সকলে মিনিমাম 18 বছর বয়স হলেই এবং তার বেশি হলে তারা জাতি, ধর্ম, বর্ণ, ধনী গরিব নির্বিশেষে ভোটের অধিকার পান এবং তাই দিয়ে কমন সভার সদস্যদের নির্বাচিত করে আর কমন সভার মধ্যেই শাসন বিভাগ অর্থাৎ সরকার তৈরি হয়। আবার সরকারের মধ্যে যে 3 ধরনের মন্ত্রী, তার মধ্যে ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে আমরা দেখছি যে একটা শ্রেণীর একনায়কত্ব ব্রিটেনে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়েছে। আমি আগেই বলেছি, পার্লামেন্ট একদিন সামন্ত প্রভুদের দখলে ছিল। এই পার্লামেন্ট 1688 পরে, রেভলিউশনের পরে এই পার্লামেন্টে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটেনের ধনিক বণিক শ্রেণী। আর পার্লামেন্টের কর্তৃত্ব মানেই হলো কাউন্সিল অফ মিনিস্টারের অর্থাৎ মন্ত্রিসভাতে ধনিক শ্রেণীর কর্তৃত্ব। আবার মন্ত্রিসভার অন্য 2 ধরনের মন্ত্রী, ডেপুটি মিনিস্টার এবং স্টেট মিনিস্টারদের পাওয়ার কম, ক্যাবিনেট মিনিস্টারদের পাওয়ার বেশি। তাই এই ক্যাবিনেট মিনিস্টাররা ব্রিটেনের ধনিক শ্রেণীর দালালি করে, ধনিক শ্রেণীর প্রতিনিধিত্ব করে। আর প্রধানমন্ত্রীও মূল ক্ষমতার অধিকারী, ক্যাবিনেটের মধ্যমণি, তিনি আবার প্রতিনিধিত্ব করেন ব্রিটেনের ধনিক শ্রেণীর হয়ে। 19 শতকে
ক্রমবিবর্তনের মাধ্যমে আমরা এটা দেখেছি যে পার্লামেন্টের প্রভুত্ব, পার্লামেন্টের আধিপত্য চরম আকার ধারণ করে। এভি ডাইসি, ব্রিটেনের সংবিধান বিশারদ, তিনি তার ল অব দি কনস্টিটিউশন গ্রন্থে বলেছেন, ল অব দি কনস্টিটিউশন গ্রন্থ রচনা করেছেন 1885 সালে। তিনি এই ল অব দি কনস্টিটিউশন গ্রন্থে ব্রিটেনের পার্লামেন্টের, আমি আগেই বলেছি পার্লামেন্টের 3টি পার্ট, আর পার্লামেন্টের ক্ষমতা মানি নিম্নকক্ষ কমন সভার, আবার কমন সভার ক্ষমতা মানি হলো আসল ক্ষমতা কাউন্সিল অফ মিনিস্টার। যাই হোক, পার্লামেন্টের সার্বভৌমত্বের কথা প্রথম দিকে তুলে ধরেন। পার্লামেন্ট হলো চরম পাওয়ারের অধিকারী, চরম কর্তৃত্বের অধিকারী। মেলবোর্ন, পিল, গ্লাডস্টোন, ডিসরেলি প্রমুখ প্রধানমন্ত্রীর সময়ে কমন সভা পার্লামেন্টে বিপুল ক্ষমতার অধিকারী হয়। পার্লামেন্টের মধ্যে নিম্নকক্ষ কমন সভা ব্যাপক ক্ষমতার অধিকারী হয়, ব্যাপক মর্যাদার অধিকারী হয়। এবার এই কমন সভার যে ক্ষমতা, সেই ক্ষমতা ধীরে ধীরে ক্যাবিনেটের হাতে রূপান্তরিত হয়েছে। পার্লামেন্টের যারা ভৃত্য ছিল আজ তারাই ক্যাবিনেটে কর্তৃত্ব করছে। সিডনি লো বলেছেন যে ক্যাবিনেটের কর্তৃত্ব মানে হলো, পার্লামেন্টের কর্তৃত্ব মানেই হলো ক্যাবিনেটের কর্তৃত্ব। দেখো, ক্যাবিনেট যে কর্তৃত্ব করছে সেই কর্তৃত্বকে তো অনুমোদন লাভ করতে হয়, পার্লামেন্টের অনুমোদন লাভ করতে হয়। কমন সভার ভিতরে এক্সিকিউটিভ বডি, শাসন বিভাগ অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার তৈরি হয় ঠিকই, এবং তার হাতে ক্ষমতা থাকে এ কথাও ঠিক, কিন্তু তারা ক্ষমতা ব্যবহার করতে পারবে কি পারবে না সেটা কিন্তু কমন সভার টোটাল মেম্বারের সমর্থনের উপর নির্ভর করে। অর্থাৎ যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার তৈরি করলো, শাসন বিভাগ তৈরি করলো, কাউন্সিল অফ মিনিস্টার তৈরি করলো, ক্যাবিনেট তৈরি করলো, ইনার ক্যাবিনেট তৈরি করলো, শ্যাডো ক্যাবিনেট তৈরি করলো, শ্যাডো ক্যাবিনেটও হয়, তাহলে সেখানে কিন্তু প্রকৃতপক্ষে ক্যাবিনেট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে তত্ত্বগতভাবে কমন সভার হাতে ক্ষমতা থাকে, কিন্তু বাস্তবে ক্যাবিনেটের হাতে ক্ষমতা চলে যায়। আর কমন সভা হলো আনুষ্ঠানিক একটা আইন সভামূলক সংস্থা। আমরা এই কথা বলি, আমরা দেখো খুব একটু বোঝার চেষ্টা করবে যে টোটাল রাজা বা রানী, কমন সভা, লোকসভা মিলে আইনসভা বলছি। আবার এখানে বলছি যে কমন সভায় মূল ক্ষমতার অধিকারী, লোকসভার হাতে ক্ষমতা নেই। এটা পৃথিবীর মধ্যে ব্রিটেনের পার্লামেন্টের উচ্চ কক্ষ লোকসভা সব থেকে ক্ষমতাহীন কক্ষ, এবং লোকসভা অগণতান্ত্রিক উপাদান নিয়ে তৈরি। লোকসভার 70% লর্ড তারা বংশগতভাবে ক্ষমতায় আসেন, আর 30% লর্ড হলো রাজা বা রানীর যারা মনোনীত হন। আনডেমোক্রেটিক ওয়েতে লোকসভা গঠিত ব্রিটেনের শাসন ব্যবস্থাতে এই গণতন্ত্রের যুগে এটা অত্যন্ত অপ্রাসঙ্গিক। রামসে মুর কথা বলছেন যে ক্যাবিনেটের পাওয়ারের প্রেক্ষাপটে তাহলে ব্রিটেনের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের ব্যাপক ক্ষমতা। হ্যাঁ, আমরা বলেছি যে পার্লামেন্টের ব্যাপক ক্ষমতা, সেই ক্ষমতা মূলত মন্ত্রিসভার, আবার সেই ক্ষমতা মূলত ক্যাবিনেটের, আবার সেই ক্ষমতা মূলত কিচেন
আমরা এই ব্রিটেনের ক্যাবিনেটের যে ডিক্টেটরশিপ, এর কারণটা কি 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 কারণে এই ক্যাবিনেট এত শক্তিশালী হয়েছে তা আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। 1 নাম্বার, দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠা। ব্রিটেনের শাসন ব্যবস্থাতে দলীয় ব্যবস্থা আছে। গণতন্ত্রে দলীয় ব্যবস্থা থাকতেই হবে। গণতন্ত্রে ব্রিটেনের কোনো ব্যক্তি একা নির্বাচনে দাঁড়িয়ে নির্বাচিত হতে পারবে না। তার কারণ নির্বাচনের ব্যয় একজন ব্যক্তির পক্ষে বহন করা সম্ভব না। সেখানে দলের হয়ে বিভিন্ন প্রার্থী বিভিন্ন কেন্দ্রে দাঁড়িয়ে জয়লাভ করে এবং সেই দলের মধ্যে থেকেই ক্যাবিনেটে মন্ত্রী হন। যাই আজকে যারা ক্যাবিনেটের মন্ত্রী হচ্ছেন 15 বা 20 জন, তারা কিন্তু দলের শৃঙ্খলাকে মেনে চলবেন, দলের হুইপকে মেনে চলবেন। তাই এই দলীয় শৃঙ্খলা আছে বলেই এবং দলের সংখ্যাগরিষ্ঠতা আছে বলেই ক্যাবিনেটের যারা সদস্য এবং ক্যাবিনেটের মধ্যমণি, কি স্টোন অব দি ক্যাবিনেট আজ প্রধানমন্ত্রী, তিনি কিন্তু ক্ষমতার অধিকারী হন দলীয় শৃঙ্খলা আছে বলি। দলে যদি ভাঙন ধরে, দলের এমপিরা, দলের সদস্যরা যদি ক্যাবিনেটের সদস্যদের বিরোধী হয়ে যায়, তাহলে ক্যাবিনেটের পতন ঘটবে। নাম্বার 2, আইন পাশের ক্ষেত্রে ক্যাবিনেটের ভূমিকা বেশি। ব্রিটেনে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাতে আইনসভা, নিম্নকক্ষ, কমন সভা, এই কমন সভার মধ্যেই শাসন বিভাগ, তার হাতেই প্রকৃত ক্ষমতা আছে। সেই মন্ত্রীরা ক্যাবিনেট মন্ত্রী হতে পারে, ডেপুটি মন্ত্রী হতে পারে, উপমন্ত্রী হতে পারেন। তারা কিন্তু কোনো বিষয়ে বিল বা আইনের খসড়া উত্থাপন করবেন। সেই বিল কমন সভাতে আলোচনা হবে। কমন সভাতে আলোচনার পরে উচ্চকক্ষ লর্ডসভাতে যাবে, লর্ডসভা অনুমোদন করবে। অর্থাৎ আইন পাশের ক্ষেত্রে কমন সভা এবং লর্ডসভা উভয়ের অনুমোদন দরকার। তাহলে দেখা যাচ্ছে যে বিল পাশে ক্যাবিনেটের একটা বিরাট ভূমিকা আছে। বিল পাস তো হবেই, বিল উত্থাপন করবেন সরকারের মন্ত্রীরা। সেখানে ক্যাবিনেট মন্ত্রী হতে পারে, উপমন্ত্রী হতে পারেন এবং রাষ্ট্রমন্ত্রী হতে পারেন। এই মন্ত্রীদের উত্থাপিত বিলে সমর্থন পাবে, তার কারণ কমন সভাতে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এককভাবে অথবা কয়েকটা দল মিলে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, সেই কারণে ক্যাবিনেট সমর্থন পাবে। সেই কারণেই ক্যাবিনেটের এত ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। 3 নাম্বার, আর্থিক ক্ষেত্রে ক্যাবিনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী, তিনি বিল উত্থাপন করেন আর বিলে রাষ্ট্রপতি রাজা বা রানী সই করতে বাধ্য। এই অর্থ বিল কমন সভাতেই উত্থাপিত হয়। এক্ষেত্রে লর্ডসভার ক্ষমতা খুবই কম। কমন সভা থেকে অর্থ বিল লর্ডসভাতে গেলে, পাঠানো হলে 1 মাসের মধ্যে লর্ডসভাকে আপত্তি সহ ফেরত পাঠাতে হবে। কিন্তু লর্ডসভা অর্থ বিলের কোনো সংশোধন করতে পারে না। আর 1 মাসের মধ্যে যদি ফেরত না পাঠায়, তাহলে কমন সভা ধরে নেবে যে লর্ডসভার সম্মতি আছে। তারপর সেই অর্থ বিলটা রাজা বা রানী সই করলে আইনে পরিণত হবে। এই যে অর্থ বিলের ক্ষেত্রে কমন সভার যে বিরাট ক্ষমতা, সেটা কিন্তু
ব্রিটেনের শাসন ব্যবস্থাতে ক্যাবিনেটকে শক্তিশালী করেছে। নেক্সট কারণ কি? দেখো, প্রাইম মিনিস্টার কমন সভাকে ভেঙে দিতে পারেন, ভেঙে দিবেন রাজা বা রানী, কিন্তু ভেঙে দেওয়ার ব্যাপারে পরামর্শ দেবেন প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী ক্যাবিনেটের মধ্যমণি, তিনি কমন সভার তার দলের সদস্যদের ভয় দেখাতে পারেন, সচেতন করতে পারেন যে তোমরা ঠিকঠাক কাজ না করলে কমন সভা ভেঙে দেওয়ার জন্য আমি রাজা বা রানীকে পরামর্শ দেব। এই কারণেও ক্যাবিনেটের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। নেক্সট পয়েন্ট কি? ক্যাবিনেটের ক্ষমতা বৃদ্ধির কারণ যৌথ দায়িত্বশীলতা। ক্যাবিনেটের যারা সদস্য অল্পজন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারা ব্যক্তিগতভাবে প্রত্যেকের দপ্তরের কাজের জন্য আইনসভার নিম্নকক্ষ কমন সভার সদস্যদের কাছে দায়িত্বশীল। আবার তেমনি ক্যাবিনেটের সব সদস্য সমষ্টিগতভাবে কমন সভার কাছে দায়িত্বশীল। ক্যাবিনেট যদি গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব পালন না করে, যথাযথভাবে ভূমিকা পালন না করে, তাহলে তার দলের সদস্যরাই বিরোধী দলের দিকে চলে যাবে এবং বিরোধী দল অনাস্থা প্রস্তাব নিয়ে আসলে ক্যাবিনেট, সরকার ভেঙে যাবে, মানে ক্যাবিনেটও ভেঙে যাবে। এইভাবে দায়িত্বশীলতার কারণেও ঠিক দায়িত্ব পালন করে বলে ক্যাবিনেটের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। যাই হোক, আমরা দেখছি যে বিভিন্ন কারণে বিল পাস, নির্বাচনে জয়ী হওয়া, দলের শৃঙ্খলা, যৌথ দায়িত্বশীলতা, এইসব কারণে ব্রিটেনের রাজনীতিতে এবং শাসন ব্যবস্থাতে ক্যাবিনেটের কর্তৃত্ব, ক্যাবিনেটের ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং ক্যাবিনেটের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। ক্যাবিনেটে এত ক্ষমতা বৃদ্ধি, তাহলে কি ক্যাবিনেট একজন ব্যক্তির যে কর্তৃত্ব শাসন ক্ষেত্রে, যেটা গণতন্ত্র বিরোধী, অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া, বিচার ব্যবস্থার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করা, জনগণের মতামতকে গুরুত্ব না দেওয়া, শাসনতান্ত্রিক রীতিনীতিকে গুরুত্ব না দেওয়া, সামাজিক প্রথাকে গুরুত্ব না দেওয়া, এই সবগুলো তো ক্যাবিনেট করতে পারে, কিন্তু তা করে না। ক্যাবিনেটের আইনগত ভিত্তি নেই। ক্যাবিনেটটা কেবল শব্দ থেকে এসছে। ধীরে ধীরে প্রধানমন্ত্রীর ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ইংল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে, এবং তার নিয়ন্ত্রণে এবং কর্তৃত্বে আমরা দেখলাম কয়েকজন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং কর্তৃত্বে ক্যাবিনেট পাওয়ারফুল হয়েছে, শক্তিশালী হয়েছে। দেখো, এই ক্যাবিনেট ইংল্যান্ডের শাসন ব্যবস্থাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ক্যাবিনেট যা ইচ্ছা তা করতে পারে না। হিটলার মুসলিনের মতো একনায়কতান্ত্রিক শাসনের মতো ইচ্ছা মতো শাসন ক্ষেত্রে কর্তৃত্ব করতে পারে না। ব্রিটেনের ক্যাবিনেটকে কমন সভার, নিম্নকক্ষ কমন সভার আস্থার উপরে নির্ভর করতে হয়। কমন সভার আস্থা হারালে সরকারের পরিবর্তন, মন্ত্রিসভার পতন বা ক্যাবিনেটের পতন, প্রধানমন্ত্রীর তাকে তার পদ ছেড়ে দিতে হয়। ব্রিটেনে ছায়া ক্যাবিনেটের ব্যবস্থা আছে। ভারতবর্ষে সংসদীয় গণতন্ত্রে শ্যাডো ক্যাবিনেট নেই, কিন্তু ব্রিটেনের শাসন ব্যবস্থাতে সরকার পক্ষে যেমন একটা ক্যাবিনেট গড়ে উঠে, অপোজিটে বিরোধী পক্ষে
কে প্রধানমন্ত্রী হবেন, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, কে প্রতিরক্ষা মন্ত্রী হবেন, তা কিন্তু আগে থেকেই তৈরি হয়ে থাকে। অর্থাৎ ক্যাবিনেটে যারা যারা আছেন, সরকার পতনের সঙ্গে সঙ্গে ক্যাবিনেটের পতন ঘটবে, আর বিরোধী আসনে যারা যারা যে সব মন্ত্রী হওয়ার কথা, বিরোধী দলনেতা, সে হবে প্রধানমন্ত্রী। এইভাবে বিকল্প একটা ক্যাবিনেট আগে থেকেই ব্রিটেনের রাজনীতিতে তৈরি হয়ে থাকে। এটাকে বলা হয় শ্যাডো ক্যাবিনেট। এই শ্যাডো ক্যাবিনেট ব্রিটেনের সরকারের, ব্রিটেনের ক্যাবিনেটের গঠনমূলক সমালোচনা করে। ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থাতে পলিটিক্যাল কালচার এতটাই উন্নত যে ক্ষমতাসীন দল নির্বাচনের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিতে সাহস পায় না। মিথ্যা প্রতিশ্রুতি দিলে ব্রিটেনের জনগণ সেই দলকে নির্বাচনে নির্বাচিত করবে, সরকার গঠনের সুযোগ দিবে। কিন্তু জনগণ জানে যে এটা মিথ্যা, এটা সরকারের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। এই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে গভর্নমেন্ট যেটা বলেছে নির্বাচনের আগে নির্বাচন ইস্তেহারে, সেটা কিন্তু মিলিয়ে নেবে। সেই ভয়ে কোন পলিটিক্যাল পার্টি তোমার নির্বাচনী ইস্তেহারে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। আমাদের মতো ডেমোক্রেসি অনুন্নত নয়। আমাদের দেশের নির্বাচনী ইস্তেহারে যেসব প্রতিশ্রুতি জনগণকে দেয়, সরকারে গেলে তারা ভুলে যায়, আর জনগণও তা নির্বাচনী ইস্তেহারকে পালন করলো কিনা সেটা কিন্তু মিলায় না। আমাদের দেশে রাজীব গান্ধী বলেছিলেন প্রত্যেক পরিবারে একটা করে চাকরি দেব, নির্বাচনী ইস্তেহারে বলেছিলেন, কিন্তু সেটা পালন করেনি। কিন্তু তারপরেও জনগণ সেই দলকে ভোট দিয়েছে। ব্রিটেনের ক্ষেত্রে এটা হয় না। ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এসব হয় না। সুতরাং আমাদের দেশে ব্রিটেনের যে ছায়া ক্যাবিনেট, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রিটেনের বিরোধী দল ক্যাবিনেটকে সংযতভাবে কাজ করতে বাধ্য করে। কারণ হচ্ছে ব্রিটেনের বিরোধী দল ক্যাবিনেটের কাজের গঠনমূলক সমালোচনা করবে কমন সভার ভিতরে অধিবেশনে। সরকারের ক্যাবিনেটের যেমন গঠনমূলক সমালোচনা করবে, তেমনি কমন সভার বাইরে, পার্লামেন্টের বাইরে জনগণের মধ্যে মিডিয়ার মাধ্যমে সরকারের গঠনমূলক সমালোচনা করবে। এতে ক্যাবিনেট সংযতভাবে কাজ করতে বাধ্য হয়। ব্রিটেনের যে জনমত, এই জনমত আমাদের দেশের জনগণের মতো নয়। মিথ্যাচার, বাহুবল, অর্থ দিয়ে ভোট নেওয়ার প্ররোচনা, এইসবে সে দেশের জনগণ বিভ্রান্ত হয় না। কিন্তু আমাদের দেশের গণতন্ত্র অত্যন্ত দুর্বল। তাই জনমত সদা জাগ্রত জনমত নয় আমাদের দেশে। কিন্তু ব্রিটেনের জনগণ হচ্ছে অনেক জাগ্রত জনগণ, সঠিক জনগণ, সঠিক জনমত তৈরি হয় পাবলিক ওপিনিয়ন। সেই পাবলিক ওপিনিয়ন ক্যাবিনেটের কাজগুলিকে গঠনমূলকভাবে সমালোচনা করে। সেই ভয়ে ক্যাবিনেট সঠিকভাবে ভূমিকা পালন করে। নির্বাচক মণ্ডলী যারা ভোটার, তারা ব্রিটেনে অত্যন্ত দায়িত্বশীল, সচেতন। তারা প্রার্থীর গুণগত, দলের আদর্শ এইসব বিবেচনা করে ভোট দেয়। আমাদের দেশের মতো আঞ্চলিক বৈষম্য, আঞ্চলিকতার ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে, সাম্প্রদায়িকতার ভিত্তিতে, বাহুবলের ভয়ে, অর্থের লোভে বিভ্রান্ত হন নির্বাচক মণ্ডলী।
অর্থাৎ ভোটাররা। কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে এটা হয় না। তাই সে দেশে নির্বাচক মণ্ডলী, পার্লামেন্টের মধ্যে যে ক্যাবিনেট, ইনার ক্যাবিনেট এবং প্রাইম মিনিস্টার ঠিক যথাযথভাবে দায়িত্ব পালন করছেন কিনা সেটা কিন্তু সঠিকভাবে নজরে রাখেন এবং 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 তার সমালোচনা করেন, এবং নির্বাচনে যদি অন্যায় করে সরকার, ক্যাবিনেট, তাহলে পরবর্তী নির্বাচনে চেঞ্জ করে দেয়। গণমাধ্যম, ব্রিটেনে গণমাধ্যম সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। আমি আগেই বলেছি, ক্যাবিনেটের একনায়কত্ব মানে গণতন্ত্রের বিপরীত শাসন ব্যবস্থা। সেই অর্থে এখানে একনায়কত্ব নয়, এখানে ক্যাবিনেটের যারা মন্ত্রী তাদের একনায়কত্ব, ক্যাবিনেটের সদস্যদের মধ্যে মধ্যমণি প্রধানমন্ত্রীর একনায়কত্ব, কিচেন ক্যাবিনেটের একনায়কত্ব আমরা বলতে পারি। তাই বলি তাদের যে একনায়কত্ব সেটা কিন্তু মিলিটারি গভর্নমেন্টের মিলিটারি হেডের মতো একনায়কত্ব নয়, এবং ফ্যাসিবাদী রাষ্ট্রের, সর্বাত্মক রাষ্ট্রের যে ওয়ান পার্সন ডিক্টেটরশিপ সেটা নয়। বর্তমানে চীনের কমিউনিস্ট লিডার জিনপিং এর মতো একনায়কতন্ত্র নয়, এবং 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 রাশিয়ার পুতিনের মতো ডিক্টেটরশিপ নয়। এখানে ক্যাবিনেট হচ্ছে গণতন্ত্রকে মেনটেন করে ক্যাবিনেট তার ভূমিকা পালন করে। তাহলে আমরা দেখছি যে ব্রিটেনের শাসন ব্যবস্থা আজকে পার্লামেন্টারি হলেও মূলত মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থা। আবার অন্য দিক থেকে মন্ত্রিসভার ক্ষমতা বেশি নেই, মন্ত্রিসভার মধ্যে ক্যাবিনেটের ক্ষমতা বেশি, আবার ক্যাবিনেটের মধ্যে কিচেন ক্যাবিনেটের ক্ষমতা বেশি, আবার কিচেন ক্যাবিনেটের মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি। তাই ব্রিটিশ শাসন ব্যবস্থাতে ক্যাবিনেটের একনায়কত্ব মানেই হলো প্রধানমন্ত্রীর একনায়কত্ব। কিন্তু এই একনায়কত্ব হিটলার, মুসোলিনি, মিস্টার তোজো জাপানের সামরিক নেতা, তাদের মতো একনায়কত্ব নয়। বর্তমানে উত্তর কোরিয়ার যিনি শাসক, তিনি কিম জং, তার মতো একনায়ক নন। চীনের জিনপিং এর মতো একনায়ক নন। রাশিয়ার পুতিনের মতো একনায়ক নন। ব্রিটেনে সংসদীয় গণতন্ত্র, যেখানে পলিটিক্যাল কালচার অনেকটাই উন্নত, আর পলিটিক্যাল কালচারকে সোশ্যালাইজেশনের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলির উপরে যথেষ্ট স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে, পরিবারের স্বাধীনতা আছে। তাই ব্রিটেন অনেক গণতন্ত্রের দিক থেকে অনেকটা উন্নত গণতন্ত্র। যাই হোক, এই ভিডিওটা ভালো করে দেখবে, এই বলে আজকে ব্রিটেনের যে ক্যাবিনেটের একনায়কত্ব তা আমি পর্যালোচনা করলাম।